কি করলে আসলে এন্টারপ্রেনার কালচারে ডেভেলপ হতে পারে। সো যেদিন ওরা দেখবে যে গভর্নমেন্ট চাকরি আসলে সিকিউর, এই ওয়ার্ডটা যখন আমার কাছে মনে হয় চলে যাবে, তখন সে হয়তো এন্টারপ্রেনার হতে যাবে। What matters more in leadership, vision or empathy? I think vision. Speed or sustainability? What wins in the long run? Definitely sustainability. সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আর আমি ত্রিনাথ আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজ আমাদের সাথে কর্পোরেট ডেইলিতে যিনি আছেন তার নাম মাহমুদুর রহমান, ভেরি ইয়াং এন্টারপ্রেনার, যিনি সিইও হিসেবে কাজ করছেন উইগ্রো টেকনোলজিস লিমিটেডে। সেই সাথে তিনি কো-ফাউন্ডার এই প্রতিষ্ঠানটির। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। মাই প্লেজার। আপনাদের মতো মানুষদেরকে দেখতে আমার খুব ভালো লাগে। অনেস্টলি স্পিকিং, আমি কর্পোরেট ডেইলিতে সবসময় বলি এই মানুষগুলোর চোখ খুব উজ্জ্বল থাকে, কারণ এই মানুষগুলো খুব স্বপ্ন দেখে এবং অনেকটাই তাদের স্বপ্নগুলো যখন সফল হয়ে যায়, সেই যে একটা শাইন মুখের মধ্যে যে আমি স্বপ্ন দেখছি, আমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে, আমার কাছে এন্টারপ্রেনার মানে এটাই। মানে এন্টারপ্রেনারশিপের আসলে মানে আপনি আসলে আমার কাছে মনে হয় যে আপনি ম্যাক্সিমামটাই বলে দিয়েছেন। আমার কাছে আসলে এন্টারপ্রেনারশিপের জিনিসটা হচ্ছে যে মানে যা মানে মানুষ সহজে দেখতে পারে না, এন্টারপ্রেনার হয়তো ওটা দেখতে পারে আর কি। মানে যে স্বপ্নটা আসলে দেখার সেই ক্ষমতাটাই আসলে সবচেয়ে নাম্বার ওয়ান। অ্যান্ড দ্য সেকেন্ড থিংস ডেফিনেটলি তার খুব স্ট্রং একটা অ্যাসপাইরেশনের ব্যাপার থাকে আর কি, যে ইটস নট লাইক এ এক্সপেরিমেন্ট, রাইট? ইউ নো, লাইক আমি মানে থাকে না যে আমি একটু এক্সপেরিমেন্ট করতেছি। সো এন্টারপ্রেনাররা আসলে কখনো এক্সপেরিমেন্টের মতো চিন্তা করতে পারে না। ওরা চিন্তা করে যে এটাই মানে এনি ওয়ে উই হ্যাভ টু মেক ইট হ্যাপেন। এবং একটা আমার কাছে এত মানে যে কয়দিন আমি কাজ করছি আপনাদের সাথে, এন্টারপ্রেনারদেরকে নিয়ে যে কয়টা আমি প্রোগ্রাম করেছি, তাদের জীবন সংগ্রামের যে পথ চলার গল্প আমি শুনেছি, তার সবাই একটা কথাই বলেছে, শুধু টাকা থাকলে কিন্তু এন্টারপ্রেনার কখনোই হয় না। আমার তারা সবাই বলেন যে একটা সাহস, যে সাহসটা, একটা উদ্যমটা, আমি বারবার একটা বলছি না যে চোখের যে একটা দ্যুতি থাকে, তাদের মুখের যে একটা উজ্জ্বলতা থাকে, যে তারা দৌড়াচ্ছেন। আপনি যেটা বললেন টাকা ছাড়া থাকলে হয় না, এটা একটা ইন্টারেস্টিং মানে রিসার্চে আছে। দেখবেন আপনি বাংলাদেশে কিছু থেকে একটা রিসার্চ পাবলিশ হয়েছিল যে ফ্যামিলি বিজনেস গুলোর থার্ড জেনারেশন এসে কিন্তু সাকসেসফুল করতে পারছে না। মানে ফর এক্সাম্পল লাইক দ্য ফার্স্ট জেনারেশন যারা ছিলেন, ফর এক্সাম্পল একটা বড় রিনাউন্ড কোনো গ্রুপ অফ কোম্পানিজ যিনি ফাউন্ডার ছিলেন, যিনি হয়তো বা ওই যে বলে না মাঝে মাঝে 20 টাকা দিয়ে শুরু করে হ্যাঁ আজকে 20,000 কোটি টাকা কোম্পানি আসছে। আমরা শুনি না যে সিটি গ্রুপ, স্যামসাং বা স্কয়ারের নাম আমরা শুনি না, একদম জিরো থেকে। এদের তো এখন যখন থার্ড জেনারেশন আসতেছে, তো ওরা তো এসে ধর হার্ভার্ড থেকে পড়ে হোক আর গ্লোবালি পড়ে এসে তারা বাবার $1 বিলিয়ন বিজনেস দিচ্ছে। তারা কিন্তু ওই দাদা বা বাবার ওই গ্রোথ কিন্তু এনে দিতে পারছে না। ওদের তো আসলে কোনো কিছুর অভাব নেই, টাকা আছে, সব আছে। গ্রোথের বিষয়টা ধরে নিলেন আজ থেকে 40 বছর আগে বিজনেসটা যেভাবে রান করানো হতো, আপনি 2025 সালে কিন্তু সেভাবে রান করাতে পারবেন না। সেম প্রসিডিউর কিন্তু কিংবা সেম স্ট্র্যাটেজি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছেন না। না না, সত্যি কথা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার চেয়ে আমার মনে হয় যে দূরদর্শিতা এবং হচ্ছে আপনার একটা এক্সপেরিয়েন্স দরকার হয়, তার চেয়েও বেশি প্রয়োজন হয় সাহসের চেয়েও দুঃসাহস। দুঃসাহস নেমে যাওয়া যায়, সেই দুঃসাহসটাই হয়ে যায় খুব সুন্দর একটা স্বপ্ন, তাই না? স্বপ্নটা বাস্তবায়িত হয়। আপনি উইগ্রো টেকনোলজিস লিমিটেডের কো-ফাউন্ডার, সেই সাথে সিইও। আমরা কি একটু শুনবো উইগ্রোর গল্পটা? When did you start it? So basically we started Wigro in 2021 June. আচ্ছা। সো আমরা অলমোস্ট 4.5 years ক্রস করলাম। সো আমরা 4 বছর আগে আমি আর আমার কো-ফাউন্ডার আলভি, আমরা দুইজন শুরু করি। আলভি আজকে একটু ঢাকার বাইরে। তো আমাদের দুইজনের আসলে যে প্ল্যানটা ছিল, আসলে আমরা দুইজনই ফুলি হার্ডকোর কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম আর কি। সো আমরা এমন না যে আমরা পাশ করে এন্টারপ্রেনার হয়েছি বা মানে পাশ করেই কি বলে মানে খুব ফ্যান্সি কোনো স্টোরি না, ব্যাপারটা এরকম যে আমাদের দুজনেই ভেরি ওয়েল স্টাবলিশ কর্পোরেট জব ছিল। ওইটা ছেড়ে আসলে আমরা মনে হলো যে সেধে একটা কষ্টের জীবন নেওয়া দরকার। থাকে না যে আরামে থাকলে মানে মানুষের ভূতে গেলে এরকম একটা থাকে না, ওরকম ছিল, সুখে থাকলে ভূতে গেলে এরকম। সো আমি
2015-তে গ্রাজুয়েশন কমপ্লিট করি ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তারপর আমি ক্যারিয়ার শুরু করি আমি বিবিএতে। তারপর আমি শুরু করি ব্রিটিশ আর্মি এন্ড টোবাগোতে আমার ক্যারিয়ার শুরু করি। তারপর আরো 2টা মাল্টিনেশনাল কোম্পানিতে আমার কাজ করার সুযোগ হয়, কর্পোরেট জব। তারপর আমি একটু স্টার্টআপ শেখার জন্য একটা স্টার্টআপে কাজ করি। তারপর আলভির সাথে আমার দেখা হয় 2020 সালে, এর মধ্যে আমি ওকে চিনতাম না। সো ভেরি ট্যালেন্টেড ছেলে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে পড়াশোনা করেছে, আইবিএ টপার ছিল, ও কর্পোরেটে খুব মানে টপ ক্লাস চাকরি করতো। তো এই তো, তারপর ওর জীবনে কোনো ইচ্ছা ছিল না কখনো এন্টারপ্রেনার হওয়ার, কিন্তু আমার প্রেশার বা ইনফ্লুয়েন্সে তারপরে আমি ওকে বললাম যে ওয়াই নট উই স্টার্ট টুগেদার। সো ওই জায়গা থেকে আসলে আমাদের শুরু। বাট অ্যাসপিরেশনসের জায়গা থেকে আমি আসলে যেটা ছিল যে আমি আসলে অনেক আগে থেকে আসলে আমি এন্টারপ্রেনারশিপের প্রতি আমার ঝোঁক ছিল, এবং সেটা আসলে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম হচ্ছে বাংলা সিনেমা দেখে আর কি, জসিম সাবানার, তারপর হচ্ছে আলমগীর সাবানার মুভি দেখে আর কি। হ্যাঁ, আমি সবাইকে বলি, ইভেন আমি এর আগে আমি 2টা পডকাস্ট বা যেতে বলেছি। সো আমার বাবা ইজ ভেরি রিলিজিয়াস পার্সন, ভেরি কনজারভেটিভ পার্সন। তো আমাদের বাসায় ডিশ জিনিসটা অনেক দেরিতে আসছে, এটা খুব রেস্ট্রিক্টেড ছিল। তো আমাদের জন্য এন্টারটেইনমেন্ট ছিল হচ্ছে বিটিভি। হ্যাঁ, তো বিটিভি যখন ছিল শুক্রবার দুপুর 3টা, ইভেন আমি বৃহস্পতিবারটা পেয়ে আসছি, বৃহস্পতিবার মুভি হতো। 21 টিভিতে তো আমি পেয়েছি, 21 টিভি তখন ছিল, তো 21 টিভিতে প্রতিদিনই মুভি হতো। হ্যাঁ, তো তখন কিন্তু সবসময় বিটিভি 21 টিভির ব্যাপার ছিল না, 90% 80s এর মুভি দেখাতো, 89 90s এর। সো 80s 90s এর মুভিতে একটা ইন্সপিরেশন ব্যাপার থাকতো যে গরিবের ছেলে হঠাৎ করে বড়লোক, হ্যাঁ, ভ্যানে করে করে থাকে না যে হাড়ি পাতিল বিক্রি করতে করতে হঠাৎ করে ফ্যাক্টরির মালিক হয়ে গেছে। হ্যাঁ, তারপর চৌধুরী সাহেবকে বললো যে আমি এসে আপনার মেয়েকে বিয়ে করবো। হ্যাঁ, সো সিমস লাইক ওইটা যদিও ফান ছিল, বাট আমার কাছে মনে হতো আচ্ছা ওকে, সো হোয়াটস দ্য মানে থাকে না যে হোয়াট ইজ দ্য চার্ম থিং, ওকে you have to be entrepreneur, you have to be this, you have to be that, right? হ্যাঁ, তো হ্যাঁ, I'm owner, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা ওটা থাকলে এরকম দেখা যায় যে এরকম করতে। আপনার জীবনে কি এরকম কিছু আছে যে I am the owner, I will be billionaire, then I will marry someone? বিষয়টা কি সেই শাবানা জোশী? ও না ওরকম ছিল না, বলেও কিন্তু স্বীকার করা যাবে না আমি মানে প্রথমত ওরকম ছিল না, বিকজ মানে আমার ওয়াইফ ইজ ভেরি সাপোর্টিভ। সো ও যখন আসলে মানে আমি যখন বিয়ে করি তখন আমার খুব ভালো চাকরি ছিল, সো এটার সাথে আসলে সম্পর্ক ছিল না। হ্যাঁ, বাট একটা ডিফারেন্ট ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমি ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। আমার বাবা একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা ছিলেন, উনি আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশনে বাংলাদেশ চাকরি করতেন। তো আমার ফুল ফ্যামিলির মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করতে হচ্ছে যে সবাই হলো ব্যাংকার অর লাইক সবাই গভর্নমেন্ট অফিসার, এই টাইপের। হ্যাঁ, মানে মাহমুদ সবসময় এরকম যেটা হয়, মানে আমার বাবা চাচারা সবাই এরকম, আমার মামার এরকম। তো আমাকে আসলে ছোটকাল থেকে এরকম একটা মানে গ্রুম করা হইতো যে মানে তোমার জীবনের কি বলে গোল কি, তোমার গোল হচ্ছে যে গভর্নমেন্ট পে স্কেলে ফার্স্ট ক্লাস অফিসারের চাকরি। তো আমি ছোটকাল থেকে অনেক কিউরিয়াস ছিলাম, তো আমি তখন জিজ্ঞেস করতাম ঠিক আছে স্টার্টিং ছোটকালে মানে স্যালারি কত হয়, তখন অনেক কম ছিল পে স্কেল, তো মাত্র আমার মনে আছে 16-17 হাজার টাকা স্কেলে। সো আমার মনে হচ্ছে ঠিক আছে মানে ওয়াই আই হ্যাভ টু বি মানে আই হ্যাভ টু ডু সো মাচ ওয়ার্ক ফর জাস্ট সিম্পল জব যেটার বেতন 16-17 হাজার টাকা, যদিও ফার্স্ট ক্লাস অফিসার। হ্যাঁ, অথবা আমাকে আনএথিক্যাল কাজ করতে হবে, মানে ঘুষ টুস নিতে হবে to have my very good life, right? So আমি তো আমার ফ্যামিলিকে আসলে সবসময় মানে আমার ফ্যামিলি তো আমাকে নিয়ে খুব চিলাচিলি করতো যে আমি বেশি আউট অফ বক্স চিন্তা করি, হ্যাঁ, আমি বেশি ইচটে পাকা। হ্যাঁ, সো সবাই চিন্তা করে এরকম। হ্যাঁ, তারপর আমাকে সবসময় বলা হতো যে আমার 3 কাজিন, আমরা সেম ব্যাচ ছিলাম। সো ওরা সবসময় ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো, আমার রোল ফার্স্ট সেকেন্ড হতো না, মানে আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম না, তো আমার রোল হতো 5, 6, 7। আই ওয়ান্টেড টু বি লাইক টপ 10 বাট নট ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমাকে বলা হতো হ্যাঁ তুমি এত চিন্তা করো তো ফার্স্ট সেকেন্ড হতে পারবে না। হ্যাঁ, তো তখন আমার কাছে মনে হতো ঠিক আছে, এটাই মানে ওই জিদগুলা কাজ করতো ডেফিনেটলি, যে আই হ্যাভ টু বি লাইক লাইক স্টাবলিশ অর আই হ্যাভ টু বি লাইক সামওয়ান, মানে জিনিসটা আসলে ওই গ্লোরিটা যাতে থাকে আর কি, রাইট? সো হ্যাঁ, তখন আমি কিছু ইন্সপায়ার্ড হইতাম ডেফিনেটলি। আই ইউজ টু স্টাডি, ওই অল্প বয়সে হয়তো মানে আমার কিউরিয়াসিটি থেকে আমি টাটার গল্প পড়তাম, রতন টাটার গল্প পড়তাম। হ্যাঁ, বা আমি ধীরুভাই আম্বানির গল্প পড়তাম। মানে তখন আমার কাছে মনে হতো যে আচ্ছা ওকে, বা বাংলাদেশের আমি সত্যি কথা সিটি গ্রুপের ফজলুর রহমান সাহেব ওনাদের গল্পগুলো যখন পড়তাম, আমি খুব ছোটকাল থেকে একটা আমার অভ্যাস ছিল, আমি প্রচুর নিউজ পেপার পড়তাম। আমি ক্লাস 3-তে থাকতে আমি নিউজ পেপার পড়া শুরু করি। সো এটা আমার জন্য এত বড় একটা নেশা ছিল যে আমার যখন এক্সাম চলতো তখন আমার নিউজ পেপারটা বন্ধ করে দেওয়া হতো বাসায়,
কারণ বলতো যে তুমি যদি নিউজ পেপার পড়ো এক্সামের সময় রেগুলার মোডে, একদম পুরোটা পড়তেন। হ্যাঁ, নট লাইক বিনোদন, নট লাইক স্পোর্টস, ওটা আমি সবার লাস্টে পড়তাম। হ্যাঁ, অর্থনীতি পড়তাম, রাজনীতি পড়তাম। হ্যাঁ, এই জন্য আমাকে বলতো যে ইচ্ছে পাকা, হ্যাঁ ওই বয়সে রাজনীতির টপিকস পড়তাম, অর্থনীতি পড়তাম। তো ওই জিনিসগুলো আসলে আমাকে তখন ইন্সপায়ার করতো যে ওকে, হাউ টু বি স্কলার, কারা আসলে কলাম লেখে, রাইট, কারা আসলে দেশ নিয়ে কথা বলে। তো তখন দেখতাম যে এই জিনিসগুলো তখন মনে হতো যে লাইফের আসলে টাকা কামানো তো আসলে মেইন গোল না, লাইফের তো মানে নিড টু বি লাইক দ্যাট, কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। এন্ড টাকা তো অনেক ভাবে কামানো যায়, এক্স্যাক্টলি, কতটা সুন্দরভাবে টাকাটা আর্ন করতে পারলাম, এবং ওটাকে আসলে মানে থাকে না যে অ্যাভিল করতে পারাটা আরাম করে, মানে সেটা আসলে খুব ইম্পর্টেন্ট আর কি। লাইক আই লাভ মানি, আই লাভ মানি, আমার টাকাটা যত সুন্দরভাবে আসবে আমি ততটা গ্লোরিফাই হব, রাইট? ডেফিনেটলি। মানে আমার কাছে জিনিসটা এভাবে সিম্পল মডেলে মনে হয়। দেখেন যে বাংলাদেশের যারা রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারা চিন্তা করে কি তাদের রাজনীতি করতে হবে, রাইট? কিন্তু আপনি দেখেন যে ওয়ার্ল্ডের যারা টপ রিচেস্ট পারসন, তারা কিন্তু কখনো রাজনীতি করে না। সো তারা চিন্তা করে যে আই হ্যাভ টু বি সো মাচ সুপিরিয়র, রাজনীতিটাকে আমি করবো, হ্যাঁ আমি ওদেরকে রাজনীতিবিদদেরকে উইল গাইড দ্যাট কিভাবে করে আসলে করবে। আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, ওয়াই নট দ্যাট মুকেশ আম্বানি। আপনি চিন্তা করেন ইন্ডিয়ার টপ 10 রিচেস্ট পারসন যারা আছে, আমেরিকা তো আসলে ওয়েস্টার্ন কান্ট্রি, কিন্তু বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশকে কালচারালি চিন্তা করতে চাই যে ইন্ডিয়ার সাথে, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার টপ 10 যারা রিচেস্ট পারসন, তারা কি এখন রাজনীতি করে না? কেন করে না? কিন্তু বাংলাদেশে যেমন ব্যবসায়ী হয়ে রাজনীতি করতে হবে, ক্ষমতা মিসইউজ করতে হবে, তাই না? ওরা কিন্তু কোনো করে না। দে হ্যাভ এ ভেরি সিম্পল, এবং ওরা কিন্তু গর্ব করে ওদের অ্যাসেটটা ডিক্লেয়ার করে দেয়। আপনিও জানেন কি পরিমাণ টাকা তাদের আছে, ওরা সেটা ডিক্লেয়ার, সবাই জানে। যেমন আম্বানি ফ্যামিলি, দে আর নট রিলেটেড ডাইরেক্টলি রিলেটেড টু, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু আজ পর্যন্ত কোনো রিলায়েবল টপ 10 রিচেস্ট পারসনের ডেটা আসছে এখন পর্যন্ত ডেটা কিন্তু নাই। কিন্তু আপনি দেখেন ইন্ডিয়াতে কিন্তু মানে দ্য টপ 20 রিচেস্ট পারসনের মানে একদম মানে পাইপে হিসাব ওপেন। তার মানে দে আর ভেরি ওয়ার্ল্ডওয়াইড। আপনি চিন্তা করে দেখেন তারা কতটা সাহসী যে আমি কষ্ট করে টাকা কামিয়েছি, আমার বলতে কোনো দ্বিধা নাই। আপনি কয়েকদিন আগে নিউজটা দেখেছেন কিনা আমি জানি না, শাহরুখ খান ডিক্লেয়ার করেছেন উনি রিসেন্টলি বিলিয়নিয়ার। তো এই যে সুন্দর ওয়েতে যে টাকাটা আর্ন করা, এই সৌন্দর্যটাই ধরতে পারাটা ইটস অ্যান আর্ট, ডেফিনেটলি। আচ্ছা, উইগ্রোতে আবার আসি, কি নিয়ে কাজ করেন আপনারা? সো আমরা বেসিক্যালি একটা ফিনটেক কোম্পানি, বাট ইন আ ওয়ার্ড যদি বলি, আমরা এগ্রিকালচার বেসড একটা ফিনটেক কোম্পানি, বিকজ এজ এ ফিনটেক কোম্পানি আমরা আসলে ফার্মার এবং এগ্রিকালচারকে সার্ভ করি। বাহ। সো মানে আমি যদি জাস্ট ফার্স্ট ক্যাটাগরিতে বলি, উই আর স্টার্টআপ, উই আর নট লাইক এনি established business tycoon like any big corporate house. সো আমরা আসলে ধরেন যে এটাকে কি বলা হয়, যে টেকনোলজির যে রেভলিউশন, সেটার একটা নতুন বিজনেস ক্যাটাগরি ইজ এ টেক বেসড বিজনেস, যেটাকে স্টার্টআপ বলা হয় আর কি। সো উই আর স্টার্টআপ ওয়ার্ক ফর এগ্রিকালচার ফিনটেক। সো আমি বাংলাদেশ জিনিসটা একটু নতুন, যে স্টার্টআপ কি জিনিস। সো স্টার্টআপ হচ্ছে ওই জিনিস যেটা 90s এ আমেরিকা শুরু হয়েছিল, যার কারণে গুগল, অ্যামাজন আর অ্যাপলের জন্ম হয়েছে। ওই স্টার্টআপ জিনিসটা 90s এ ছিল আমেরিকাতে, ইন্ডিয়াতে শুরু হয় হলো 2005-এর পরে বা 6-এর পরে, যে কারণে ইন্ডিয়াতে পেটিএম, তারপর হচ্ছে বাইজুস সহ আরো যে বড় বড় কোম্পানিগুলো যেগুলো ইন্ডিয়ার ইন্টিগ্রাল পার্ট এখন ইকোনমির, সেই জিনিস বাংলাদেশে শুরু হলো হয়তো 2015-এর পরে। আমরা তার মানে বুঝতে পারছেন আমরা কত পিছিয়ে আছি গ্লোবাল থেকে। যেটা ধরেন আমি যদি বলি চাল ডাল বা পাঠাওকে মানুষ বললে খুব সহজভাবে বুঝে, যেহেতু বেশি মানুষ এটা ইউজ করে। সো পাঠাও বা চাল ডালের মতন স্টার্টআপ ইকোসিস্টেম বাংলাদেশে শুরু হয়েছে। সো ওই জায়গায় উইগ্রো ইজ অ্যানাদার স্টার্টআপ, বাট আমরা সার্ভ করি হচ্ছে ফার্মার দের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে এবং ফার্মিংকে। আমি জানি না আপনি বর্গা সম্বন্ধে কতটুকু জানেন, বা বর্গা শব্দটা শুনেছেন কিনা? একটা জমি বর্গা দেওয়া, এক্স্যাক্টলি। সো আমি যখন ছোটকালে আমি আমার গ্রামের বাড়িতে যখন যেতাম, আমি আসলে বর্ন এন্ড ব্রট আপ, আমার বাবা বর্ন এন্ড ব্রট আপ ঢাকাতে, বাট আমি আমার মায়ের কারণে গ্রামে খুব অ্যাটাচড। সো ওই গ্রামে যখন আমার যাওয়া হতো, তখন আমি দেখতাম যে আমার নানির মানে ওনারা বর্গা দিতেন। মানে আমি একটা কোরবানি ঈদের কথা মনে আছে আমার জীবনে, ওই একবারই আমি ঈদ গ্রামে করেছিলাম। সো আমি খুব মন খারাপ হয়েছিল যে আমরা কেন হাটে যাব না গরু কিনতে। আমার নানি বললো যে আমাদের অনেকগুলো গরু আছে, আপনার গোয়াল ঘর তো খালি। তো উনি বললো যে না, আমি অমুক অমুক আত্মীয়কে যারা একটু অবস্থা সম্পন্ন না, তাদেরকে আমি গরু কিনে দিয়েছিলাম 6 মাস আগে। ওরা এটা নিয়ে কাজ করছে, এটাকে পেলে বড় করেছে, তুমি ওখান থেকে একটা পছন্দ করো, যেটা তোমার ভালো লাগবে সেটা আমরা রাখবো, বাকিটা ওরা
গরুর হাটে বিক্রি করে দিবে, করে লাভের অর্ধেক আমাকে দিবে, অর্ধেক ও নিয়ে নিবে। তখন আমার কাছে আইডিয়াটা মাথায় আসলো, ওয়াই নট সামথিং লাইক দ্য ডিজিটাল বর্গা। সো ঢাকায় বসে কেউ মোবাইলের ফোন অ্যাপ ডাউনলোড করবে, যে অ্যাপের মাধ্যমে সে ফার্মারকে ইনভেস্ট করবে লাইক বর্গা। ফার্মার নীলফামারীতে বসে হি উইল গেট হিজ ইনভেস্টমেন্ট পার্টনার, যে কিনা কি বলে ইনভেস্টমেন্টটা পেয়ে গেল। So this is something like connecting the dot like through the technology that investor and farmer, like ঢাকায় বসে আপনি হয়ে যাবেন আর্গন ফার্মার, যে কিনা মোবাইলে অ্যাপের থ্রুতে ফার্মারকে ইনভেস্ট করবেন, আর ওই ফার্মার ওখানে বসে will be your partner. আচ্ছা, so it is B2B? No, it's not like a B2B. It's like something like you can say like C2C, because you are the মানে আমাদের আসলে কয়েকটা মডেল আছে আসলে। So তার মধ্যে যেটা হচ্ছে যেটাকে আমরা বলি ক্রাউড ফান্ডিং, like anyone can invest or a farmer. So investment মানে agriculture is simplified, like a farm is in your pocket. এটা হচ্ছে kind of C2C, like আপনি এবং ফার্মার, so it's like individual to individual. So ওই জায়গাটা ছিল দ্য ইন্সপায়ারিং, দ্যাট যে ঠিক আছে বর্গারটাকে কিভাবে করে মানে ডিজিটাল বর্গা, ওয়াই নট আ ডিজিটাল বর্গা। সো ওইখান থেকে আমার 16 সাল থেকে আমি একটা ইনভেস্ট করা শুরু করি মার্কেটে। আমার কাছে মনে হয় যে in global is a very recognized profession, you know, that the investment banker or like fund manager, like যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার তারা কি করে $1 billion পোর্টফোলিও ম্যানেজ করে। সো আমার তখন আমি গ্রাজুয়েট হওয়ার পর আমি যে চাকরি করতাম তখন আমার কাছে মনে হলো যে ওকে, হোয়াটস মাই রোল? অ্যাকচুয়ালি মাই রোল ইজ লাইক এ ফান্ড ম্যানেজার। সো আমাকে অ্যাকচুয়ালি ভেরি ক্যালকুলেটেড ওয়েতে ইনভেস্ট করতে হবে। তার মানে কি, গরু বা ধানটা হলো আমার কাছে একটা স্টক মার্কেট, আর আমি হচ্ছে একজন ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট। সো আমাদের ফার্মার সেন্টার আছে, সো ফার্মার সেন্টারের মাধ্যমে আসলে বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে। সো ওখানে আমরা ফার্মারদেরকে নিয়ে আমরা আসলে মিটিং করি যে আমরা আসলে যদি তোমরা এই ক্রাইটেরিয়া মিট আপ করো তাহলে ইউ উইল বি এলিজিবল টু গেট ইনভেস্টমেন্ট অর গেট ফান্ড, এবং তোমাকে এইটা করতে হবে। তখন ফার্মাররা বলে যে আমরা ইন্টারেস্টেড, যেহেতু ফার্মাররা আসলে কোনো উপায় নাই, ওরা আসলে খুব অনেক হাই ইন্টারেস্টে তাদেরকে দাদন থেকে টাকা নিতে হয় বা লোকাল যে ইয়েদের কাছে টাকা নিতে হয়, তো ওরা ডেফিনেটলি খুব ইন্টারেস্টেড থাকে, হ্যাঁ আমরা আসলে পেতে চাই। তখন ও কি করে যে তখন আমরা বলি তুমি পেতে চাই তোমার এই ডকুমেন্টেশনগুলো ঠিক থাকতে হবে, যেটাকে আমরা বলি EKYC। সো KYC ডেটাগুলো আমরা কালেক্ট করি, করার পরে এই ফার্মারদের আমাদের একটা ক্রেডিট স্কোরিং হয়, আমাদের একটা ক্রেডিট ইঞ্জিন অ্যালগরিদম আছে, টেকনোলজি স্কোরিংটা কেমন? It's like a out of 10 or score. Scoring এর কি ভেরিয়েবল আছে? So number 1 ওর ফাইন্যান্সিয়াল ব্যাক হিস্ট্রি কি অবস্থা, নাম্বার 2 তার ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা, লাইক ওর কত বিঘা জমি আছে, ওর বাড়িটা কতটুকু ঠিকঠাক আছে, নিজের জমি কি নাকি আরেকজনের জমি, তারপর হচ্ছে তার ফার্মিং এফিশিয়েন্সির কি অবস্থা, লাইক সে গত বছর লাস্ট সিজনে কি পরিমাণ প্রোডাকশন করেছে, তার ফার্মিং প্র্যাকটিসটা কেমন, তার ফ্যামিলি মেম্বার কতজন। সো ডেমোগ্রাফি, ফাইন্যান্সিয়াল হিস্ট্রি, জিওগ্রাফি সবকিছু মিলে উই হ্যাভ এ ক্রেডিট স্কোর। সোশিও ডেমোগ্রাফিক একটা অলসো ফাইন্যান্সিয়াল হিস্ট্রি। সো আপনি ধরেন ফর এক্সাম্পল একটা ব্যাংক থেকে লোন নেবেন, ও আপনার ক্রেডিট হিস্ট্রি চেক করলে বলে দিতে পারবে যে আপনার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন পর্যন্ত কয়টা লোন আছে, কয়টা ক্রেডিট কার্ড আছে, লোন নিলে ঠিক মতো রিপেমেন্ট করেছেন কিনা, অথবা কি কি আছে, রাইট? তার মানে ও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল হিস্ট্রিটা পেয়ে গেল, তো ব্যাংকের জন্য আপনাকে লোন দিতে পারে। কিন্তু বাংলাদেশে টোটাল 1,60,00,000 ফার্মার, তার মধ্যে তাদের 90% কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। কিভাবে থাকবে? এক্স্যাক্টলি। তাহলে এই ফার্মাররা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নাই। না, তো তাদের কিন্তু যদি আপনি সিএবি চেক করেন, ওদের সিএবি কিন্তু ফুল ওপেন, মানে সিএবি তে কোনো ডেটা পাবেন না আপনি। আপনি দেখবেন যে, কারণ ওদের তো জীবনে ব্যাংক অ্যাকাউন্টই নেই, তাহলে আপনি ওদের ফার্মিং মানে তাদের ফাইন্যান্সিয়াল হিস্ট্রি আপনি জানবেন কিভাবে, তাই না? তো এই ফার্মারদেরকে তাহলে আপনার ডেটাটা কালেক্ট করতে হবে অল্টারনেটিভ ডেটা সোর্স থেকে। সেই ডেটাটাকে আসলে আমরা স্ট্রাকচার করি এন্ড আমরা একটা ক্রেডিট স্কোর জেনারেট করি থ্রু আওয়ার টেকনোলজি। ফেস টু ফেস ভেরিফাই করতে হয় অবশ্যই, ডেফিনেটলি, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে যারা ইনভেস্ট করে তারা হচ্ছে অ্যাপের মাধ্যমে তারা এই ফার্মারগুলোকে তখন তারা তাদের পছন্দ অনুযায়ী পোর্টফোলিওতে ইনভেস্ট করে, যে ফর এক্সাম্পল পোর্টফোলিওগুলো অ্যাপে থাকে। এক্স্যাক্টলি। সো আপনি যদি আমার অ্যাপে ডাউনলোড করে দেখবেন যে ফর এক্সাম্পল একটা পোর্টফোলিও হচ্ছে ফর এক্সাম্পল ভুট্টা, তার মানে ওখানের মধ্যে একটা ফার্মার এক এক রকমের, নট একটা ফার্মার, একটা পোর্টফোলিও। লাইক ফর এক্সাম্পল নীলফামারীর একটা পার্টিকুলার ইউনিয়নে আমার এখানে 50 জন ফার্মার এলিজিবল টু গেট ফান্ডিং। সো 50 জন ফার্মার মিলে ওটা একটা পোর্টফোলিও অফ ফার্ম ইনভেস্টমেন্ট। হ্যাঁ, 50 জন ফার্মারের কথার কথা 50 লাখ টাকা লাগবে। সো দিস ইজ দ্য পোর্টফোলিও অফ লাইক মেইজ নীলফামারী 101।
সো ইউ আর ইনভেস্টিং অন দ্যাট পোর্টফোলিও যেখানে 50 ফার্মার ইনভেস্ট মানে ফার্মিং করবে, সেই 50 লাখ টাকাকে তখন আমাদের একটা ডিভাইডেশন করা থাকে, লাইক 10,000 টাকা পার ইউনিট। সো তখন ও কি করলো, ওই 50 জন ফার্মার পোর্টফোলিওতে ইনভেস্ট করলো, নট এনি সিঙ্গেল ফার্মার। সো আফটার দ্য হারভেস্ট ওই 50 জন ফার্মারের টোটাল হারভেস্টের যে নেট মানে ইলটা, ওই ইলটা থেকে হচ্ছে এবার ইনভেস্টররা ওদের ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন অনুযায়ী তারা তাদের প্রফিটের শেয়ারটা পাবে। আর সেক্ষেত্রে উইগ্রোর প্রফিটটা কিভাবে? ওকে, সো হিয়ার এখানে একটু সিম্পল বলি, আমরা আসলে উই হ্যাভ লাইক 3 সোর্স অফ ফান্ড। একটা হচ্ছে রিটেল মার্কেট, যেটাকে মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি। সেকেন্ড হচ্ছে আমরা বাংলাদেশের টপ 7টা ব্যাংকের পার্টনার, লাইক ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, টপ ক্লাস সব ব্যাংকগুলোর আমরা পার্টনার। সো ব্যাংক আমাদের টেকনোলজি চ্যানেল ইউজ করে ফার্মারদেরকে ফাইন্যান্স করে। সো অ্যানাদার সোর্স অফ ফান্ড ইজ ব্যাংক, অ্যান্ড থার্ড ইজ আওয়ার গ্লোবাল ফান্ড, এন্ড সামটাইমস উই ইউজ টু গেট লাইক গ্লোবাল ফান্ড। সো একটা ফার্মারকে থেকে যেটা হয়, আমাদের 3টা ওয়েতে আমাদের আসলে ফাইন্যান্সিং হয়, মানে 3টা ওয়েতে আমরা রেভিনিউ পাই। ফার্মার যখন লোনটা পায় ব্যাংক থেকে হোক অথবা ইনভেস্টমেন্ট পায়, ও টাকাটা ক্যাশে পায় না, ও টাকাটা পায় হলো না সিড অর ফার্টিলাইজার। মানে ধরেন একটা ফার্মার 100 টাকা লোন অ্যাপ্লাই করলো, ও 30 টাকা ক্যাশে পাবে, 70 টাকা সমপরিমাণ বীজ এবং সার পাবে, যাতে ফান্ডটা মিসইউজ না করে। হ্যাঁ, এটা যাতে মিসইউজ না করে, তাহলে ওইখান থেকে ওই প্রোডাক্টটা যখন আমরা ওদের কাছে সেল করি, ওখানে আমাদের একটা কমিশন থাকে, মার্জিন থাকে। বিকজ আমরা বাংলাদেশের টপ ক্লাস যে সিড কোম্পানিগুলো আছে, লাইক সিনজেন্টা, ব্র্যাক সিড, এয়ার মালিক, এদের আমরা পার্টনার ডিস্ট্রিবিউটর কোম্পানি, তারাও আপনাদের সাথে পার্টনার, ওরা আমাদের আমরা ওদের ডিস্ট্রিবিউটর কর্পোরেট পার্টনার। এক্স্যাক্টলি, পার্টনারশিপ আছে ইনভেস্টরদের সাথে আপনাদের। দিস ইজ লাইক কানেক্টিং অল দ্য ডটস ইন প্লেসেস। এখন আমার সো এক্স্যাক্টলি, এত মানে এত সুন্দর একটা ইনোভেশন বাংলাদেশে যে আছে, সত্যি দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম। এন্ড অলসো আর দুটো জিনিস আছে, এরপর যখন ফার্মার বীজ এবং সারটা পেলো, then এটাকে এমবেডেড করা হয় উইথ ইন্স্যুরেন্স। সো যদি ফার্মার যদি কোনো কারণে ফসলটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কাভারেজ দিবে। ইন্স্যুরেন্স কোম্পানি কাভারেজ দিলে আমাদের ইন্স্যুরেন্স পার্টনার হচ্ছে গ্রিন ডেল্টা। সো যদি ধরেন কথার কথা ব্যাংক ফাইন্যান্স করেছে বা কোনো ইনভেস্টর টাকা দিয়েছে, যদি বলে বৃষ্টিতে বা বন্যায় ফসল নষ্ট হলে আমার টাকা কে দিবে, সো দ্যাট ইজ ইন্স্যুরেন্স দেয়ার। সো রিস্কটাকে এখানে মিনিমাইজ করা হলো, এবং যখন ক্রপটা রেডি হয়ে যায় তখন আমরা এই ক্রপটা বাইব্যাক করি। বাইব্যাক করে আমাদের কর্পোরেট বায়ার আছে, লাইক মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, কাজী ফার্মস, প্যারাগন, বিগ বিগ কর্পোরেট হাউস, তারা হচ্ছে আমাদের এই ফার্মারদের ক্রপগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায়। এটা খুব সুন্দর একটা কি বলবো, ইটস লাইক আপনি বলতে পারেন এগ্রো ভ্যালু চেইন বেস এমবেডেড ফাইন্যান্সিং মডেল। সুন্দর একটা চেইনের মাধ্যমে এমবেডেড ফাইন্যান্সিং মডেল, মানে একটা ওয়েতে এটা ইনভেস্টমেন্ট হচ্ছে, আবার সুন্দর করে সেই ফসলটাই কিন্তু আপনারা ওদের যে আপনাদের কাছে কিন্তু চলে আসছে, এবং সেটা খুব সুন্দর করে সেটা সেল হচ্ছে এবং এটা সিকিউরড মানে। সারা বাংলাদেশেই তো কাজ করছেন, তাহলে বাংলাদেশে এখনো পর্যন্ত ঠিক কতজন ফার্মার? আমরা এখন পর্যন্ত প্রায় 15,000 ফার্মারকে আমরা ফাইন্যান্স করেছি। আমাদের মেইন অপারেশন আছে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে। আচ্ছা, আমাদের ওখানে প্রায় 30টা ফার্মার সেন্টার আছে, যেটা থ্রুতে আমরা এই ফাইন্যান্স এই অপারেশনটা চালাই। প্রচুর ট্রাভেল করতে হয় করে? আমার জন্য আসলে সত্যি কথা বলতে কি, যে 4 বছরের প্রথম 2 বছর অনেক ট্রাভেল করতে হয়েছে। উইগ্রো শুরু করার পর প্রথম 2 বছর অনেক ট্রাভেল করেছি। এখন ট্রাভেল করি, কিন্তু এটা একটু ভিক্ষা করতে দেশের বাইরে বিদেশি ইনভেস্টরদেরকে বোঝানোর জন্য। তো এখন আসলে আমার একটু কম ফিল্ডে যাওয়া হয়, অত ট্রাভেল করা হয় না। এখন আমাকে দেখতে হয় ইনভেস্টর পার্ট, ব্যাংকের পার্ট, ব্যাংকের ম্যানেজমেন্টকে বোঝানো এই জিনিসগুলো। আচ্ছা, নতুন কোন ফার্মার যদি আপনাদের সাথে অ্যাড করতে চায়, হোয়াট ইজ দ্য রুলস? নো অ্যাকচুয়ালি আমাদের রুলস হচ্ছে যে আমরা আসলে যে মানে আমরা এমন না আসলে এটা ওপেন কল মডেল। ইটস লাইক আমাদের ফার্মার সেন্টারগুলো যেখানে যেখানে আছে, তারা সেখানে সেই ফার্মার সেন্টারগুলোতে তারা যে যোগাযোগ করে। সো আমাদের যে টেকনোলজি অ্যান্ড আমরা এটাকে বলি ফিজিটাল সলিউশন, ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল কে আমরা বলি ফিজিটাল। সো ফিজিটাল সলিউশনের প্রসেসে যারা এলিজিবল হবে এবং পাস করবে, আমরা তাদেরকে অ্যাপ্রোচ লাগবে। সেটা তারা হচ্ছে ওই যে আপনাদের 30টা যে সেন্টার আছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই দুটো পোরশনে তারা সেখানে গিয়ে যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি গিভ এন এক্সাম্পল। আমাদের ধরুন 1200 ইনভেস্টর আছে, প্রায় 20,000 মানুষ আমাদের অ্যাপ ইউজ করে মানে ইনভেস্ট করার জন্য, বাট অ্যাক্টিভ ইনভেস্টর 1200। এই 1200 মানুষকে কখনো তাদেরকে আমরা নক করিনি, না। ইটস লাইক এ ওয়ার্ড অফ মাউথ, like by their no, it's like word of mouth. আপনি ধরেন, for example, you first invest like only 10,000,
আপনি ভাইকে বলছেন, ভাইয়া ভাইকে বলছে, ভাইয়া ভাইকে বলছে, ভাইয়া ভাইকে বলছে, ভাইয়া ভাইকে বলছে। সো এই যে স্ট্রং ব্র্যান্ড রয়্যালটিটা তৈরি হয়েছে আমাদের, মানে উই নেভার থিঙ্ক অ্যাবাউট লাইক আমাদের মার্কেটিং ইনভেস্ট করতে হবে বা ই করতে হবে। আমার মনে আছে যে বিজনেস টাইমটা আমাদের কিন্তু একটা বড় ফিচার করছিল, বিকজ আমরা ইউএনডিপির চ্যাম্পিয়ন ছিলাম। ইভেন আমাদের ফিল্ডে গিয়ে শুট করছে, মানে খুব ভালো শুট হয়েছে আমার মনে আছে। মেয়েটার নাম ছিল মোহনা, এখন সে বিবিসিতে জয়েন করছে। সো ওরা যখন পোস্ট করছে, এটা খুব ভালো ভিডিওটা ভাইরাল ছিল, নিচে লট অফ পিপল হ্যাড লাইক নেগেটিভ কমেন্ট, ও আচ্ছা এটা কি নতুন স্ক্যাম কেনা, ও আচ্ছা। সো আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের ভেরি ক্লোজ। বাংলাদেশ ব্যাংকে আমরা বলি যে আপনি আমাদেরকে রেগুলেটেড করেন, আপনি আমাকে লাইসেন্স দেন, আপনি আমাকে ফ্রেমওয়ার্কে ফলান, যাতে আমি বলতে পারি যে আমি বাংলাদেশ ব্যাংক বলে আমি তো টেকনোলজি কোনো তোমাদের ব্যবসা এখনো বুঝি না। হ্যাঁ, সো এই জন্য বাংলাদেশে বিজনেস করাটা ইজ ভেরি কমপ্লিকেটেড, মানে ফর দ্য ফিনটেক। হ্যাঁ, আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু ফিনটেক জিনিসটা অত, মানে গুগল পে মাত্র আসছে। সো 2025 গুগল পে ওদিন আসার পরে আমরা একটা কথা বলতেছি। আমি একটা ইভেন্টে বলছিলাম গভর্নমেন্ট স্যারকে, স্যার উই শুড লাইক শেম অন দ্যাট, বিকজ গুগল পে আজ থেকে 15-20 বছর আগে পৃথিবীর আমাদের অনেক দেশে এটা হয়ে গেছে। আমাদের 25 সাল লাগলো গুগল পে কে বাংলাদেশে আনতে। তার মানে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, রেগুলেশনস এন্ড ভিশনে এত পিছানো, যে জিনিস আপনি চিন্তা করেন 15 বছর আগে মানুষ ইউজ করে, সেই জিনিস 2025 সালে আসার পরে আমার আপনাদের ক্রেজ আসছে, ও গুগল পে আসছে। একদম মোটা দাগে বলতে গেলে আমরা এখনো খুব ম্যানুয়াল অনেক। আপনি দেখেন পেপাল বাংলাদেশে এখনো আসে না, আমি মাত্র পেপালের কথা বলছি। স্ট্রাইপ এখনো বাংলাদেশে আসে না, যেগুলো ছাড়া আপনার পৃথিবীর চিন্তা করে না, চিন্তাই করা যায়। এখন আমরা এখন আসলে ওগুলা নিয়ে এখনো আমরা মানে চিন্তা করতে চাই যে কিভাবে ওগুলো নিয়ে এখনো রিসার্চ করি। আচ্ছা, ঠিক কতজন কাজ করছে আপনাদের এখানে? আমাদের টোটাল, হ্যাঁ এটা হেড অফিস, আমাদের টোটাল নাম্বার অফ এমপ্লয়ি 120 জন, এখানে কাজ করে 40 জন, বাকিরা হচ্ছে আমাদের ফিল্ডে। ওই যে আপনাদের যে 30টা সেন্টারগুলোতে আছে, আমাদের রিজিওনাল সেন্টারগুলোতে আছে, ওগুলোতে রিজিওনাল সেন্টার। হ্যাঁ হ্যাঁ, কি প্রতিটা জেলা না প্রতিটা ডিভিশন আপনারা? আমরা অ্যাকচুয়ালি না, আমরা ডিভিশন বলতে আসলে যদি বলি, আমরা রংপুর ডিভিশন, খুলনা ডিভিশন আর রাজশাহী ডিভিশন, এই 3টে ডিভিশনে আমরা অপারেট করি। ও যেহেতু বলছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ। আর জেলা ওয়াইজ স্পেসিফিক কিছু জেলাতে আমাদের মাল্টিপল সেন্টার থাকে আর কি, লাইক বগুড়াতে অনেকগুলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যে যেগুলোতে আসলে ফাইন্যান্সিয়াল ক্রপ গুলো বেশি হয়। আমরা অ্যাকচুয়ালি একটু গ্রেইনস গুলোতে বেশি ফোকাস করি, লাইক ভুট্টা, ধান, পাট, যেগুলো আমাদের কর্পোরেট বায়ার থাকে। যেমন আমরা আলু করি, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পটেটো, লাইক যেটা দিয়ে আপনি চিপস খান, নট লাইক ভাতের আলু। হ্যাঁ, ওইটা কিন্তু এটা ডিফারেন্ট। এটা বোম্বে সুইটস কিনে, বোম্বে সুইটস লাইক আপনার যে পটেটো ক্র্যাকার্স, মিস্টার টুইস্ট খান না, ওরা কিনে। ট্রান্সকম কিনে একটু লেইজের জন্য, ইভেন প্রিঙ্গলস বাংলাদেশ থেকে আলু কিনে। ওগুলো একটা ডিফারেন্ট টেক্সচার। আপনাদের কি বলবো, যেগুলো মানে ফার্মারদেরকে আপনারা তাহলে তাদেরকে ইনফ্লুয়েন্স করেন যে এরকম স্পেশাল আইটেম, এক্স্যাক্টলি, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, নিশ, সো দ্যাট ফার্মার উইল গেট বেটার প্রফিট। আমাদের ওকে আমার চিন্তা করতে হবে না যে বাজারে বেচবো কি বেচবো না। সো ওই জায়গায় অটোমেটিক্যালি কনজিউমাররা এটা চাবে। হ্যাঁ, যেমন আমরা এখন চিন্তা করছি যে ওকে ভেজিটেবল যদি আমরা করি, এমন টমেটোর ব্রিড আমরা ফার্মারদেরকে দিব, ফাইন্যান্সিং করব, যেটা যখন টমেটোর দাম থাকবে 150 টাকা, তখন এই টমেটোটা হবে, মানে অফ সিজন টমেটো। আপনি যেন আপনি দেখেন নরমালি কি হয়, সিন্ডিকেটটা যেন ভেঙে যায়। হ্যাঁ, আপনি নরমাল যখন সিজনে কি হয়, টমেটোর দাম 5 টাকা 6 টাকা হয়ে গেছে, ফার্মার বলে আমরা দাম পাচ্ছি না। আবার অফ সিজনে 150 টাকা টমেটোর দাম হয়ে যায়, তখন কোল্ড স্টোরেজে যে টমেটো থাকে সেই টমেটোর দাম অনেক বেড়ে যায়, রাইট? So why not farmer will produce the tomato at the off season with specific breed, with specific technology. So farmer 150 টাকা করে টমেটো ওই দামটা সে পাবে। আমরা স্বপ্ন দেখি যে আমরা আমাদের ভুট্টা, ধান, এগুলো আমরা শেয়ার মার্কেটে বিক্রি করবো। এটা কিন্তু গ্লোবালি এস্টাবলিশ, এটাকে বলে কমোডিটি ট্রেডিং। সো বাংলাদেশে কিন্তু কমোডিটি শুরু হতে যাচ্ছে এই ডিসেম্বর থেকে। প্রথম কমোডিটি ট্রেড হবে হচ্ছে গোল্ড। স্টক মার্কেটে আপনারা গোল্ড কিনে কেনা বেচা করতে পারবেন। সো এরপরে হয়তো ওরা ক্রপ কে দিবে। সো উই অলসো, যেহেতু কৃষি নির্ভর, হ্যাঁ, সো আমরা এটা গ্লোবালি কমোডিটি, এটাকে বলে সফট ইকুইটি। সফট ইকুইটিতে 3 ধরনের ক্যাটাগরি থাকে, গোল্ড, তারপর হচ্ছে ক্রপস, তারপর হচ্ছে আপনার গ্যাস এন্ড অয়েল। আপনি আমেরিকার খনিজ, হ্যাঁ, এগুলোকে সফট ইকুইটি বলে। সো ডেফিনেটলি আমরা একদিন স্বপ্ন দেখি যে আমরা আমাদের ফার্মারদের ফসল শেয়ার মার্কেটে বিক্রি করব। অ্যাকচুয়ালি ধরে নিলেন আমরা যদি পাশের দেশগুলোর কথা বলি, ইভেন তো ভিয়েতনামও কিন্তু ধরে না, ওরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে, তাদের চেয়ে অনেক ফার্টাইল আমাদের। আপনি চিন্তা করতে পারবেন না যে ওয়ার্ল্ডে, মানে স্পেশালি এশিয়াতে, মানে যে গ্রিন, মানে আমরা যেটা ডাব বলি, ডাবের পানি, এটা একটা কমার্শিয়াল প্রোডাকশন হয় ভিয়েতনামে। মানে ওখানকার ফার্মাররা মানে গাছের নিচ থেকে উপর ডাব, এবং ওই ডাব ওরা কিন্তু আমাদের মতন এরকম শখে খায় না,
বিগ বিগ ফ্যাক্টরি আছে, ডাবের জুসের ফ্যাক্টরি, যেখানে এই ডাবগুলো টেট্রা প্যাকে প্যাকিং হয়ে ওই জায়গাতে যায়। আমি আপনাকে একটা সিম্পল একটা এক্সাম্পল বলি। চায়না ওরা বলতে চায় যে আমরা চাল উৎপাদন করব না, আমরা আমাদের জমিতে আমরা তুলা উৎপাদন করব। কেন জানেন? তুলা যদি উৎপাদন করে তাহলে সে $5 দিয়ে বিক্রি করতে পারে, আর ওরা বলে চাল উৎপাদন করবে বাংলাদেশ বা ভারতের মতন গরিব দেশটা। এক্স্যাক্টলি, তাহলে আমাদের নেট $2 লাভ হলো। তাহলে আমরা একই জমি একই পরিশ্রমে $5 ইনকাম করব, খাওয়ার জন্য চাল দরকার বাংলাদেশ থেকে নিয়ে বা ইন্ডিয়া থেকে কিনবো, বাকিটা আমাদের নেট, এবং আমাদের কম পানি প্রয়োজন হবে, আমরা পানি সেভ করব এবং আমরা বেটার হাই ইল্ড করব। সো ওরা এখন লেভেলটা কোথায় ওই জায়গায় চলে যাচ্ছে। মানে বিজনেস জিনিসটা যে মানে শুধু যে টাকার খেলা তা না, এটা তো ব্রেইনের খেলা। আপনার নিউরন যত আপনি ইউটিলাইজ করবেন তত বেশি পরিমাণে। তারপর আমি কিন্তু বিশ্বাস করেন, আমি আপনার সাথে কথা বলছি, আমি কিন্তু মুগ্ধ হচ্ছি যে এত সুন্দরভাবে এই ইনফরমেশনগুলো আপনি জানেন, প্লাস আপনি এমন একটা জায়গা নিয়ে কাজ করছেন এগ্রিকালচারাল। মানে একটা সময় কিন্তু মানুষ বলতো এগ্রিকালচার নিয়ে কাজ করে, অনেস্টলি স্পিকিং একটা এক্সপ্রেশন কিন্তু। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, ধরেন এই দেশে এগ্রিকালচারের মার্কেট হচ্ছে $45 বিলিয়ন মার্কেট। আপনি যদি বিলিয়নের হতে চান বাংলাদেশে, তাহলে আপনি এই এগ্রিকালচার মার্কেটের লাইক 2% যদি আপনি মার্কেট শেয়ার থাকে, তাহলে কিন্তু বিলিয়নের হয়ে যেতে পারবেন। $45 বিলিয়ন আপনার মার্কেটে যে জিনিসটা আপনার মার্কেট ইজ সো বিগ, আপনি যদি সেখানে কনসেন্ট্রেশন না দিয়ে আপনি যদি অন্য জায়গায় কনসেন্ট্রেশনটা দেন, যেমন আপনি বললেন যে কৃষির কথা, সেখানে এত পরিমাণ মার্কেট ভ্যালু, সেখানে আমরা যদি কাপড়ের বিজনেস আপনি দেখেন, এটার ব্যাপার আছে। বাংলাদেশে কিন্তু বলা হতো যে পাট কিন্তু গার্মেন্টস থেকেও বড় হওয়ার কথা ছিল, বা গার্মেন্টসের সমান হওয়ার কথা ছিল। পাট শিল্প আপনি মনে করতে পারেন ছোটবেলায় যে আমরা যে পাটের যে জিনিসপত্র সেগুলো যে ইম্পোর্ট হতো এবং সেগুলো যে আমাদের এক্সপোর্ট হতো, যে মানে এগুলো যে নিউজে আসতো, স্টিল আই ক্যান রিমেম্বার, আমার কিছু কিছু জিনিস মনে আছে যে আমরা কিন্তু খুব করতাম, কি বলে, সেই নিউজগুলো আমাদের কানে আসতো। হ্যাঁ, মানে আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, বাংলাদেশের একটা ইউনিক ব্যাপার আছে, সেটা হচ্ছে পাটে। ওয়ার্ল্ডের বেস্ট পাট প্রোডাকশন হয় বাংলাদেশে হয়। আপনি চিন্তা করে দেখেন যে আমেরিকা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে সয়াবিন দিয়ে, ধর রাশিয়া ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে হচ্ছে গম দিয়ে, মধ্যপ্রাচ্য কন্ট্রোল করে তেল দিয়ে। মানে আমি যদি এগ্রিকালচার সেক্টর বলি, অনেকগুলো দেশের কিন্তু একটা এরকম নিশ প্রোডাক্ট আছে, রাইট? যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডকে বলবো মানে ডমিনেট করার কথা ছিল হচ্ছে পাট দিয়ে। কারণ যেহেতু এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কথা আসতেছে, সেখানে আপনি দেখেন বাংলাদেশে মানে 90% পাটকল বন্ধ হয়ে গেছে। সো আপনি যে চিন্তা করে দেখেন, এই পাটকে যদি আপনি বাঁচাতে পারতেন, তাহলে গার্মেন্টস এর ইকুইভ্যালেন্ট না হলো কাছাকাছি পরিমাণ কি হতো, আপনার এক্সপোর্ট হতো। তো বাংলাদেশে আপনি যদি চিন্তা করেন গার্মেন্টস এর এক্সপোর্ট কত, আই থিংক $50 বিলিয়ন, সো $50-60 বিলিয়ন ইকুইভ্যালেন্ট যদি আপনার আরেকটা প্রোডাক্ট আসতো, তাহলে $100 বিলিয়ন এরকম যদি একটা এক্সপোর্ট বাংলাদেশ হতো, আমার মনে হয় বাংলাদেশ সাপোজ টু বি দ্য নেক্সট লেভেল। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ পাট শিল্পটা ধ্বংস হওয়ার পর কিন্তু বাংলাদেশের, আমি বলবো, আমি খুব ছোট একটা মানুষ, তারপরে বলবো যে বাংলাদেশের শিল্প খাতে একটা বিশাল ধস কিন্তু নেমেছে এই পাট কলগুলো বন্ধ হওয়ার পর। সেই সাথে কর্মসংস্থানেরও কিন্তু মানে আমাদের সমস্যাটা হচ্ছে কি, দেখেন আমার সমস্যাটা হচ্ছে যে ধরেন আপনি আমরা কি করে গ্রোথ চিন্তা করি, আমরা আসলে গ্রোথ দিতে পারি নাই, আমরা আসলে আগের জায়গায় আছি, খালি ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। সো যদি মানে মাল্টিপল ইন্ডাস্ট্রি একসাথে ওয়ার্কআউট করতো, তাহলে কিন্তু সেই ম্যাসিভ গ্রোথটা আসতো। অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলতে বলতে আমি মানে কখন যে সময় চলে যাচ্ছে এবং কত কথা যে বলার আছে। আমি থ্যাংক ইউ যে আপনারা শুনতে চেয়েছেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠানের শেষে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। আমাদের র্যাপিড ফায়ারের নিয়মটা হচ্ছে একটা সেন্টেন্স কিংবা একটা ওয়ার্ডের মধ্যে আপনি ট্রাই করবেন একটু অ্যানসার দেওয়ার জন্য। ফিলিং সেলিব্রিটি লাইক কারেন্ট জিহারের প্রোগ্রামে আমরা দেখতাম যে র্যাপিড ফায়ার হতো। আপনি যদি পারমিশন দেন। শিওর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইনোভেশন ইজ মোর অ্যাবাউট মাইন্ডসেট দ্যান মানি। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? না, আমি এগ্রি। আচ্ছা, ফাইন। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ কৃষি প্রযুক্তির বিশ্ব কেন্দ্র হতে পারে কি? না। আচ্ছা, ইফ ইনোভেশন হ্যাড আ কালার, হোয়াট কালার উড ইট বি? What color would it be? আপনি কি কোন কালারটা চিন্তা করেন ইনোভেশন? ঝলমলে আলো ঝলমলে কিছু।
না আমার কাছে মনে হয় যে ইনোভেশন কালার কুড বি লাইক হোয়াইট, বিকজ হোয়াইটকে আমরা মানে জেনারেস কালার চিন্তা করি, তাই না? সাদা মনের মানুষ, সাদা জিনিস। সো আমার কাছে মনে হয় ইনোভেশন উইল অলওয়েজ হ্যাভ ইম্প্যাক্ট। ইনোভেশন মানুষকে চেঞ্জ করে দিবে, ইনোভেশন মানুষের জীবনকে চেঞ্জ করে দিবে। ধরেন হেলথ টেক, মেডিকেল টেক, আপনি যে সেক্টরের মানুষজন। সো আমরা কি বলতেছি যে ক্যান্সারের যে ভ্যাকসিন রাশিয়া আবিষ্কার করছে, এটা যদি আসতে পারে অনেক ক্যান্সার রোগীকে আমরা বাঁচাতে পারবো, রাইট? সো তার মানে যে এই যে একটা থাকে না যে লাইক দ্য সাদা একটা ব্যাপার, লাইক শ্বেত শুভ্র একটা ক্লিন থিং, যেটা মানুষের জীবনকে পরিবর্তন করবে, নিট একটা জিনিস যেটা মানুষকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। সো ওই লজিকে ইট ক্যান বি হোয়াইট, আবার আপনার লজিকে ইট ক্যান বি কালারফুল, সামথিং লাইক দ্যাট। যদিও র্যাপিড ফায়ার এখানে আমার নিজের মতামত দেওয়ার সুযোগ নেই, তবু আমি একটু নিয়মটা ভাঙি। সেটা হচ্ছে আমার কাছে গ্রিন কালারটাকে খুব আপন মনে হয়, সবুজ। এনিওয়ে, এটা আপনার মতামত, আমার মতামত। এনিওয়ে, ক্যান আই গো টু দ্য নেক্সট? Sure. প্লিজ। Entrepreneurs are born, not made. What do you think? No, I think I'm not. I agreed now because আমার কাছে মনে হয় মানে আপনি চাইলে এটা অ্যাকোয়ার্ড করতে পারেন। হ্যাঁ, it's like all the things are your mindset. So আমার কাছে মনে হয় যে মানুষ যদি চায় সেটা তো মাইন্ডসেটকে ডেভেলপ করতেই পারে, তাই না? এখন এই যে বন্ড যে ওয়ার্ডটা অনেকে আমি শুনছি বলতে, হ্যাঁ, কিন্তু এটা ডেফিনেশনটা আমি বুঝি না আসলে। সত্যি আমি খুবই অশিক্ষিত মানুষ, মতো ভালো বুঝি না। কারণ কেন বললাম, বিকজ আমার কাছে মনে হয় যে আমার ফ্যামিলিতে কোনো অন্টারপ্রেনার ছিল না, আমার ফ্যামিলিতে কোনো অন্টারপ্রেনারশিপ ফ্রেন্ডলি কোনো এনভায়রনমেন্ট ছিল না, রাইট? তো এখন যদি আপনি বলেন অন্টারপ্রেনারশিপ ইজ লাইক বর্ন, তাহলে কেমনে এটা বর্ন হলো? এটা তো আসলে আমার লজিক দিয়ে আসলে আমি লজিক্যালি আমি বুঝি না। বর্ন হতে হলে তো আমার কাছে মনে হয় যে কোনো একটা জিনগত ব্যাপার থাকা উচিত। হ্যাঁ, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান হয়েছে, এটা বুঝতে পারছে যে ওর বাবা এটা ও এনভায়রনমেন্ট পাইছে, তাহলে দ্যাট কুড বি লাইক দ্য বর্ন। ও কিছুটা প্রিভিলেজড রেজাল্ট, প্রিভিলেজড, না তাহলে সেটা তো হলো না। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ম্যাটার্স মোর ইন লিডারশিপ, ভিশন অর এমপ্যাথি? আই থিংক ভিশন। বিকজ ভিশন আসলে খুব কম মানুষ দেখতে পারে, এবং যারা দেখতে পারে তারাই আসলে লিডার। এটা আরেকটা আমি জিনিস অ্যাড করি সবসময়, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। ডেফিনেটলি। আচ্ছা, ইম্প্যাক্ট ইনভেস্টিং উইল রিশেপ রুরাল বাংলাদেশ, এগ্রি অর ডিসএগ্রি? No, definitely 100% agree. Because I think like মানে আমরা ইকোনমিক টোটাল গ্রোথ আসলে এত বড় একটা পার্ট রুরালকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সো ওটার জন্য আসলে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ছাড়া আসলে সেকেন্ড কোনো অপশনই নেই। নেক্সট কোশ্চেন, যদি ব্যর্থতা আপনাকে কোনো কিছু শেখায়, তবে এখন পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা কি? মানে যদি ব্যর্থতা যদি কিছু শেখায়, সবাই তো বলে যে ফেলিয়ার থেকে অনেক কিছু শিখি আমরা। আমার কাছে জিনিসটা আসলে আমি মানে ব্যর্থতার জায়গাটা একটু ডিফারেন্ট ডেফিনেশনে আমি আসলে চিন্তা করি আর কি। সো আমার কাছে যেটা মনে হয় যে মানে আমি মানে আমার আসলে মানে ব্যর্থতার জায়গাটা সবসময় ওরকম ভাবে মনে হয় যে যেটা আমি বলছিলাম যে আমি স্কুলে যখন ক্লাসে ফার্স্ট হতে পারি নাই, হ্যাঁ, আমি আসলে ফার্স্ট হওয়ার ট্রাই করি নাই। মানে সবার চোখে হয়তো ব্যর্থতা, কিন্তু আমি তখন আমার কাছে তখন মনে হয়েছে ব্যাপারটা এরকম যে আই উইল ডু সামথিং যেখানে মধ্যে মনে করেন যে ক্লাসে ফার্স্ট হয়েছে সে নিজেকে ব্যর্থ মনে করবে। ফার্স্ট হয়ে লাভটা হলো কি? স্পিড অর সাস্টেইনেবিলিটি, হোয়াট উইনস ইন দ্য লং রান? Definitely sustainability. Money can't measure true success, agree or disagree? I 100% agree. মানি কখনোই আসলে আমার কাছে মনে হয় যে আমি খুব ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় সাকসেস মেজার করার জন্য একটা সিম্পল ফর্মুলা আমি ফলো করি, সেটা হচ্ছে আমি মারা যাওয়ার পরে কতজন মানুষ কত বছর আমাকে মনে রাখবে, দ্যাট ইজ মাই সাকসেস। So my last question, if you could change one thing in today's entrepreneur culture, what would it be? Okay, আমি আসলে জিনিসটার অ্যান্সারটা একটু ডিফারেন্ট হতে চাইছি, কি করলে আসলে এন্টারপ্রেনার কালচারে ডেভেলপ হতে পারে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি কালকে থেকে বলে যে, যেমন আমরা যখন প্রাইভেট সেক্টরে চাকরি করছি, তখন কার চাকরি থাকবে? যে গুড পারফর্মার, রাইট? সো আর গভর্নমেন্ট চাকরি একটা কমন রুলস আছে কি, সরকারি চাকরি নিশ্চিন্ত, সরকারি চাকরি কখনো যায় না। আমার কাছে মনে হয় আমি যদি এই কালচার বাংলাদেশে আসে, যেদিন থেকে আসবে, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেগুলো গভর্নমেন্ট চাকরি করতে চায়, বিসিএস বা আদার্স। সো যেদিন ওরা দেখবে যে গভর্নমেন্ট চাকরি আসলে মানে 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 কি বলে কি বলে মানে এটা কি বলে যে
সিকিউর বলতে মানে একদম একদম ঘুমিয়ে করা যাবে, এরকম চাকরি যাবে না, সিকিউর, এই ওয়ার্ডটা যখন আমার কাছে মনে হয় চলে যাবে, তখন ওদের কাছে তখন মনে হবে কি জানেন যে ওকে গভর্নমেন্ট চাকরিও রিস্ক আছে, প্রাইভেট চাকরিও রিস্ক আছে, এন্টারপ্রেনারশিপের রিস্ক আছে। আপনি কি মানে বলতেছেন যে একটা সমতা আসে? এক্স্যাক্টলি। তখন আমার কাছে মনে হয় তখন ট্যালেন্টেড ছেলেগুলো বলবে কি তিনটার মধ্যে রিস্ক থাকে, তাহলে যেই রিস্কটাতে সবচেয়ে হাই রিটার্ন ওইটাই নেই, তখন সে হয়তো এন্টারপ্রেনার হতে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটটা কি জানেন? আপনি যদি 100 জন কৃষকের কাছে একটা সার্ভে করেন যে আপনি কি চান, আপনার ছেলে কি হবে, 100 জনের মধ্যে 100 জনই বলবে যে আমি আমার সন্তানকে কৃষক বানাতে চাই না। এখন তাদের মধ্যে আপনি একটা যারা ট্যালেন্টেড তারা এগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাট বাকিরা সবাই বলবে লাগবে জমি বেচে দেবো, দুবাই পাঠাবো, কাতার পাঠাবো, সৌদি পাঠাবো। সো আপু দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ দেখবেন এখন কিন্তু আপনার নিউজে কি করেন, ধান কাটার মৌসুমে লেবার খুঁজে পাওয়া যাচ্ছে না, একদম পাওয়া যায় না, তাই না? এইটা কেন হচ্ছে? কারণ ফার্মাররা ফার্মিং প্রফেশন ছেড়ে চলে যাচ্ছে। সে চিন্তা করে কি, আমি একটা সিম্পল কথা বলি, ঢাকায় এসে ফুড পান্ডার ডেলিভারি ম্যান হলে আরামের চাকরি, মাসে 30-40 টাকা কামাতে পারতেছি, পাঠাওতে রাইড শেয়ার করলে এত টাকা কামাতে, এই টাকা কামাচ্ছি, কোনো টেনশন নাই, ঘুমাইতে পারতেছি, রোদ বৃষ্টি ঝড়ের চিন্তা নাই। তাহলে ফার্মার যদি ফার্মিং প্রফেশনে না থাকে, নেক্সট লেভেল ফার্মার যদি না থাকে, তাহলে আপনার নেক্সট জেনারেশন, আমাদের নেক্সট সন্তানদেরকে খাবারের যে ফুড সিকিউরিটি, আমরা কি ইম্পোর্ট করব সবকিছু, আমরা কি হবে না, করতে পারবো? ওইটা কিন্তু আপনার পক্ষে পসিবল না। আপনি যখন বলছেন যে এগ্রিকালচার ডেভেলপমেন্ট বলতে, আমি সবার আগে যেটা বুঝি যে মানে জার্মানিতে সবচেয়ে মানে বড় লোক হচ্ছে যারা কৃষক, তাদের মার্সিডিজ বিএমডব্লিউ আছে, তাদের প্রাইভেট জেটও আছে। সো আনটিল এন্ড আনলেস আপনি কৃষিকে ওই অ্যাট্রাক্টিভ প্রফেশনে আনতে না পারবেন, অবশ্যই আপনার সন্তান পাস করে বলবে ওকে আই ক্যান মেক এ গুড অ্যামাউন্ট অফ মানি ফ্রম এগ্রিকালচার, ততদিন পর্যন্ত তা না হলে কিন্তু সবাই যখন ডাইভার্সিফাই করতে করতে জমিও থাকবে, ধানও থাকবে, কিন্তু ফার্মার থাকবে না। আমরা বাংলাদেশে রিসেন্টলি আমরা ড্রোন লঞ্চ করছি, আমরা একটা ড্রোন বানাইছি, এগ্রিকালচার ড্রোন আর কি, যেটা দিয়ে কীটনাশক, তারপর হচ্ছে আপনার অন্যান্য পেস্টিসাইড, কীটনাশক, সার, বীজ এগুলো স্প্রে হয়। আপনি চিন্তা করে, আমি আপনাকে বলি, এটা 2.5 একর জমি স্প্রে করতে আমার সময় লাগে 9.5 মিনিট। যে 2.5 একর জমি কিন্তু আপনি যদি কাল্টিভেট মানে ওয়ার্কার দিয়ে করতে যান, এটা করতে 2 দিন, মানে 1 থেকে 2 দিন লেগে যাবে। তাহলে এখন জিনিসটা কি, এই জায়গাগুলোকে ফার্মারকে আসলে টেকনোলজি ডিপেন্ডেন্ট যদি করতে পারেন, কিন্তু এই ড্রোনটা যে সে অ্যাক্সেস করবে, সে কিভাবে পাবে, এটা কি তারা জানে? না, মানে ওই জায়গায় তো ডেভেলপমেন্টটা দরকার। আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে ফার্মিংটাকে, এমন ফার্মিংটাকে যে ফার্মিং এ ফার্মাররা থাকতেছে, তাদের এই যে কষ্ট, রোদ বৃষ্টিতে তারা যে কষ্ট করছে, হাল চাষ করছে, এই যে শব্দটা হাল চাষ করছে, আমি ওইটাই বলছি যে প্রথমে হচ্ছে ফার্মাররা থাকছে না। সো ফার্মাররা কেন থাকছে না ফার্মিং প্রফেশনে, সেটাকে যদি সে কোশ্চেন অ্যান্সার করে দিতে চিন্তা করেন, ওই যে আপনি বলছেন যে মৌসুমেও তারা 5 টাকা পাচ্ছে, অফ সিজনেও 5 টাকা, ওই কোশ্চেন অ্যান্সার করে চিন্তা করবে, তখন চলে আসবে টেকনোলজি, তখন চলে আসবে বেটার প্রাইস, তখন চলে আসবে সিকিউরিটি, অনেক কিছু। না, আপনি এমন একটা বিষয় নিয়ে কাজ করছেন, যেমন আমাদের যে বেসিক, তার মধ্যে একটা হচ্ছে খাদ্য বস্ত্র, যেগুলো খাদ্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, তার মধ্যে একদম প্রথমটা সেটা নিয়ে কাজ করছেন। তো আপনার জন্য মানে অনেক দোয়া। মানে আগে বুঝতাম যে মিডিয়া সবসময় প্রমোট করতো মানে সাকসেসফুল এন্টারপ্রেনার থেকে, এস্টাবলিশ এন্টারপ্রেনার থেকে। আপনারাও যে মাইন্ডসেট চেঞ্জ করে এখন স্ট্রাগলিং এন্টারপ্রেনার লাইক মি, লাইক অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার দেখে প্রমোট করছেন। না, বিষয়টা এরকম না, বিগ চেঞ্জ ইন দ্য সোসাইটি। আপনি যেমন বলেছেন যে সফলতা এবং ব্যর্থতার ডেফিনিশন আপনার কাছে ভিন্ন, তেমনি আমার কাছেও ভিন্ন। কারণ আপনার ইন ওয়ান সেন্স হয়তো আপনি অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন, হয়তো আপনি ইউ আর নট বিলিয়নিয়ার, বাট আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছেন, এটার যে থিঙ্কিংটা, সেটা $1 ট্রিলিয়ন হয়তো সেটা ওয়ার্থ করে। না, বাট থ্যাংক ইউ যে আপনাদের কাছে যে আপনারা এই কি বল পজিটিভ মেসেজটা মার্কেটে দিচ্ছেন, যে লাইক ইউ শুড বি এন্টারপ্রেনার, অর লাইক ওয়াই ইউ উইল নট বি এন্টারপ্রেনার। মানে এই যে আপনি এই জিনিসটা নিয়ে যে কাজ করতে পারেন, আমাদের তো ওই চিন্তাটাই নাই। এক্সাম্পল গুলো আসলে আপনাদের থ্রুতে যদি মার্কেটে যায়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে, মানে আমি লাস্টের কথা বলতে পারি যে সিটি গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা ফজলুর রহমান, আমি ওনাকে খুব পছন্দ করি। উনি 1956 একটা দোকানদার থেকে আজকে এত বড় সিটি গ্রুপ দিছে, যে সিটি গ্রুপ আসলে ছাড়া আপনি চিনি, আমি কি বলে চিনি, তীর আটা বা স্পেশালি সয়াবিনটা চিন্তা করতে পারি না। আমার কাছে মনে হয় যে উনি যদি সেই দোকানদার থেকে আজকে এত বড় স্বপ্ন দেখতে পারে, আমাদের মধ্যে যদি 100টা ফজলুর রহমান আসে,
এই দেশ আসলে কেউ আটকে রাখতে পারবে না, অবশ্যই, কিন্তু অবশ্যই। নাম্বারটা অনেক কম, তো সো ইম্প্যাক্টটা আসলে মার্কেটের জন্য আসছে না। তাদের মাইন্ডসেটটাও চেঞ্জ করতে হবে, তাদের জানতে হবে যে এইভাবে কাজ করেও এগিয়ে যাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা এই সব এন্টারপ্রেনারদের সাথে কথা বলতে চাই, তাদের সাফল্যের কথা শুনতে চাই, তাদের সংগ্রামের কথা শুনতে চাই, তাদের দৃষ্টিভঙ্গির কথা শুনতে চাই। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। আপনারা চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।